ডিয়ার স্টুডেন্টস, আমি বাদল হোসেন বলছি, পড়ছি রংপুর মেডিকেল কলেজে। আজকে আমি ফানজাইয়ের পরবর্তী টপিক অর্থাৎ প্লান্টি সম্পর্কে আলোচনা করব। প্লান্টি সম্পর্কে জানার আগে আমাদের ফার্স্টে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখন কথা হলো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে আমরা ডিফারেন্সিয়েট করব কেমনে। ফার্স্টে আমরা লিখি একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। ঠিক আছে, একটা উদ্ভিদ কোষের দুইটা মেজর বৈশিষ্ট্য হলো, ফার্স্টে একটা উদ্ভিদ কোষে অলওয়েজ প্লাস্টিক থাকতে হবে। দেন নেক্সট বৈশিষ্ট্য হলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ কোষের মেজর বৈশিষ্ট্য কি, এখানে প্লাস্টিক থাকতে হবে। উদ্ভিদ কোষের মেজর বৈশিষ্ট্য হলো এখানে প্লাস্টিক প্লাস সেকেন্ড কোষ প্রাচীর থাকতে হবে। কোষ প্রাচীর থাকবে। কিন্তু দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে প্লাস্টিক থাকবে না। প্লাস্টিক থাকবে না। কোষ প্রাচীর থাকবে? কখনোই কোষ প্রাচীর থাকবে না। তাহলে কোষ প্রাচীর থাকবে না। তাহলে আমরা বুঝতে পারছি একটা কোষকে আমরা বুঝতে পারবো একটা কোষ উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে। ফার্স্ট, সেখানে প্লাস্টিক, যদি সেটি উদ্ভিদ কোষ হয় সেখানে অবশ্যই প্লাস্টিক থাকবে প্লাস কোষ প্রাচীর থাকবে। যদি সেটা প্রাণী কোষ হয় সেখানে কখনোই প্লাস্টিক থাকবে না বা কোষ প্রাচীর থাকবে না। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে একটা কোষ উদ্ভিদ নাকি প্রাণীর, তা আমরা কিভাবে আইডেন্টিফাই করব তার ট্রিক্সটা আমরা বুঝে গেলাম। এখন উদ্ভিদ কোষ সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন উদ্ভিদ কোষকে আবার বা প্লান্টিকে বা উদ্ভিদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন ফার্স্টে হলো মশ বর্গীয়, সেকেন্ড ফার্ন বর্গীয়, থার্ড নগ্নবীজি, ফোর্থ আবৃতবীজি। আবৃতবীজি, ঠিক আছে। এদের মধ্যে দেখা যায় শুধুমাত্র এই ফার্ন বর্গীয় থেকে ডিপ্লয়েড বা টু এন সংখ্যক ক্রোমোজোম বিরাজমান, আর এর আগে অর্থাৎ মস বর্গীয়তে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান। আর ফার্ন বর্গীয় থেকে যেহেতু টু এন সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান শুরু হয়, ফার্ন বর্গীয় থেকে টু এন সংখ্যক ক্রোমোজোমের আবির্ভাব শুরু হয়, তাহলে আমরা বুঝতে পারছি ফার্ন বর্গীয় পরবর্তী নগ্নবীজির ক্ষেত্রে টু এন, আবৃতবীজির ক্ষেত্রে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। বইয়ে একটা কথা লেখা আছে যে আবৃত বীজের ক্ষেত্রে, না সরি যে উদ্ভিদের ক্ষেত্রে বা প্লান্টের ক্ষেত্রে শুধুমাত্র প্লান্টের ক্ষেত্রেই সর্বপ্রথম ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দেখা যায়। আমরা বুঝতে পারছি কোথায় ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দেখা যায়, এই ফার্ন বর্গীয় থেকেই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের আবির্ভাব ঘটে। এবং ফার্ন বর্গীয়র পরবর্তী যে আরো দুইটা আছে, যেমন নগ্নবীজি বা আবৃতবীজি, উভয় ক্ষেত্রেই টু এন বা ডিপ্লয়েড, এই টু এনকেই বেসিক্যালি বলা হচ্ছে ডিপ্লয়েড। অর্থাৎ প্লান্টটিতেই সর্বপ্রথম ডিপ্লয়েড বা টু এন সংখ্যক ক্রোমোজোমের আবির্ভাব ঘটে। কোথায় ফার্স্টে ঘটে? ফার্ন বর্গীয়তে। তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য, প্লান্টের একটা বৈশিষ্ট্য ক্লিয়ার যে উদ্ভিদেই বা প্লান্টটিতেই সর্বপ্রথম ভ্রূণে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের আবির্ভাব ঘটে। শেষ। এখন বইয়ে একটা কথা লেখা আছে যে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এর কথা হলো অ্যানাইসোগ্যামাসটা কি? অ্যানাইসোগ্যামাসটা আমরা ইংলিশে লিখি অ্যানাইসোগ্যামাস। একটা জিনিস দেখেন, আইসো বলতে বোঝায় একই, আর গ্যামাস বলতে গ্যামিট বা
জনন কোষ, ঠিক আছে। আর এ বলতে বোঝাচ্ছে এ, মেডিকেলের ভাষায় এ যেখানেই থাকবে সেখানে এ বলতে বোঝায় যে নেগেটিভ, অর্থাৎ না বোধক কিছু একটা। মেডিকেলে এ বলতে বোঝায় নেগেটিভ বা না বোধক, নেগেটিভ, ঠিক আছে, বা না, নেগেটিভ বা না। অর্থাৎ তাহলে আমরা পুরো ওয়ার্ডটাকে যদি আমরা কি পোস্টমর্টম করি তাহলে আমরা বুঝতে পারছি এ বলতে বোঝাচ্ছে না বা নেগেটিভ, আইসো বলতে একই, গ্যামাস বলতে গ্যামিট বা জনন কোষ। তাহলে আমরা পুরো ওয়ার্ডটার মিনিংটা কি, পুরো ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে আইসোগ্যামাস বলতে বোঝায় গ্যামিট গুলো একই না, অর্থাৎ আইসোগ্যামাস বা যে উদ্ভিদের যে মানে যৌন জনন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে গ্যামিটগুলা, এই গ্যামিটগুলা কখনোই একই হয় না, ঠিক আছে। অর্থাৎ আইসোগ্যামাস বই লেখা আছে যে এদের যৌন জনন কেমন, অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ কি বোঝাচ্ছে এই গ্যামিট দুইটা একই না। তাহলে কেমন গ্যামিটগুলা, কোনোটা হয় দেখা যায় যে সচরাচর দেখা যায় যে পুং গ্যামিটটা হয় ছোট আর স্ত্রী গ্যামিটটা হয় তুলনামূলক একটু বড়, ঠিক আছে। সাপোজ এটা একটা স্ত্রী গ্যামিট বা স্ত্রী জনন কোষ, আর এটা কি, এটা হলো পুং জনন কোষ বা পরাগ রেণু, ঠিক আছে। যেহেতু একটা জিনিস দেখেন যে এখানে কি ডিম্বাণুটা তুলনামূলক আকৃতি বড় আর শুক্রাণুটা কি তুলনামূলক আকৃতি ছোট, সো আমরা বলতেই পারছি যে এই জনন কোষ আর এই জনন কোষের আকৃতি একই না, এই জন্য একে বলা হচ্ছে যে অ্যানাইসোগ্যামাস। এই জন্য বইয়ে এক বাক্যে লিখে দিচ্ছে যে উদ্ভিদ বা প্লান্টের ক্ষেত্রে যৌন জনন কেমন, অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ এদের গ্যামিট, এই যে এইটা একটা গ্যামিট, এইটা একটা গ্যামিট, দেখেন গ্যামিট দুইটা কি একই না, দেখতে কি একই, কখনোই একই না, একটা বড় একটা ছোট। এই জন্য বলছে যে প্লান্টের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ প্লান্টের যৌন জননে অংশগ্রহণকারী যে গ্যামিটগুলো আছে, গ্যামিট বা জনন কোষ, এই যে গ্যামিট বা জনন কোষ এরা কি সম আকৃতির নয়, ঠিক আছে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা বুঝে গেলাম। এখন আমরা পড়ব, ওখানে একটা সুন্দর করে একটা কথা লেখা আছে যে প্লান্টটি আর্কিগোনিয়েট, যে প্লান্ট আর্কিগোনিয়েট, ঠিক আছে। এই আর্কি বলতে বোঝায় প্রাচীন, প্রাচীন বা আদি, ঠিক আছে। আর গনিয়েট বলতে বোঝায় স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ, অর্থাৎ আর্কিগোনিয়েট বলতে বোঝায় যে আদি প্রকৃতির স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। অর্থাৎ যে উদ্ভিদকে আর্কিগোনিয়েট যদি বলা হয় যে এই উদ্ভিদটা আর্কিগোনিয়েট, তাহলে আমাদের বুঝতে হবে এই উদ্ভিদের যে স্ত্রী জননাঙ্গটা আছে এটা হলো আদি প্রকৃতির বা প্রাচীন, ঠিক আছে। এখন কথা হলো আদি প্রকৃতির স্ত্রী জননাঙ্গটা আসলে কেমন হয়। দেখা যায় যে আদি প্রকৃতির স্ত্রী জননাঙ্গে আসলে ফুল, একটা যে ফুলের কোনো অংশ থাকে না, এখানে ডিম্বাণু এবং শুক্রাণুটা উন্মুক্ত থাকে। এখানে আমরা সচরাচর দেখি কি ডিম্বাণু এবং শুক্রাণুটা ফুলের মধ্যে থাকে, অর্থাৎ শুক্রাণু বলতে আমি পরাগ রেণুটাকে মিন করতেছি, যে ফুলের ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাণু এবং শুক্রাণু বা পরাগ রেণু এরা কি ফুলের মধ্যে থাকে, কিন্তু এই যে উদ্ভিদগুলো আর্কিগোনিয়েট এদের ক্ষেত্রে ফুলই থাকে না। যদি ফুল না থাকে তাহলে কি কি হবে, আপনার ডিম্বাণু বা স্ত্রী রেণু বা এবং পুং রেণু এরা কি পরিবেশে উন্মুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি আর্কিগোনিয়েট উদ্ভিদে কি ফুল থাকে না, কারণ আমরা জানি আর্কিগোনিয়েট উদ্ভিদে কি আপনার স্ত্রী রেণু এবং পুং রেণু বা পরাগ রেণু উন্মুক্ত থাকে, যেহেতু উন্মুক্ত থাকে তার মানে ফুল থাকে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আর্কিগোনিয়েটে কি ফুল থাকে না, ফুল থাকে না। যদি ফুল না থাকে তাহলে আমরা বলতে পারছি এরা কি অপুষ্পক, অপুষ্পক, ঠিক আছে। অপুষ্পক, কারণ পুষ্প বলতে ফুল আর অ বলতে নেগেটিভ, যেহেতু ফুল নাই পুষ্প বলতে ফুল বোঝায়, আর অ বলতে অনুপস্থিত বোঝায়, যেহেতু ফুল অনুপস্থিত এই জন্য এটাকে বলে অপুষ্পক। যদি বলা হয়তো সপুষ্পক, সপুষ্পক,
মানে উপস্থিত, আর পুষ্পক মানে ফুল, অর্থাৎ ফুল উপস্থিত, তার মানে কি ফুল আছে। আর এখানে বলতে অনুপস্থিত, আর ফুল পুষ্প বলতে কি ফুল, তাহলে কে অনুপস্থিত? ফুল অনুপস্থিত, তার মানে কি পুষ্প বা ফুল নাই। তাহলে আর্কিগোনিয়াটা কি হয়? আর্কিগোনিয়াটার ক্ষেত্রে পুষ্প বা ফুল থাকে না। ফুল না থাকার ফলে কি হয়, এই যে আপনার যে স্ত্রী রেণু বা ডিম্বাণু এবং পরাগধানীর যে পরাগ রেণু, এরা উন্মুক্ত অবস্থায় পরিবেশে থাকে, ঠিক আছে। যেহেতু আর এই আর্কিগোনিয়াটা দেখা যায় বেসিক্যালি, এই আর্কিগোনিয়াটা দেখা যায় মশবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্লান্টটিকে 4টা ভাগ করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে অনুন্নত যে ভাগ সেটা হলো মশবর্গীয় উদ্ভিদ। এই মশবর্গীয়ই দেখা যায়, এই মশবর্গীয় উদ্ভিদেই দেখা যায় আর্কিগোনিয়েট। তাহলে আমরা বুঝতে পারছি যে আর্কিগোনিয়েট বেসিক্যালি কাদের দেখা যায়? প্লান্টটির অন্তর্ভুক্ত সবচেয়ে অনুন্নত যে মশবর্গীয় ধাপটা আছে, প্লান্টটির অন্তর্ভুক্ত অনুন্নত যে মশবর্গীয় ধাপটা আছে বা উদ্ভিদটা আছে, এই উদ্ভিদের ক্ষেত্রেই শুধুমাত্র আর্কিগোনিয়েট দেখা যায়। আর্কিগোনিয়েট বলতে কি? আর্কিগোনিয়েট বলতে বোঝায় আদি প্রকৃতির স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। আদি প্রকৃতির স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ বলতে কি বোঝায়? এ সকল স্ত্রী জননাঙ্গের কি অনেক প্রাচীন বা আদি, অর্থাৎ কোনো ফুল থাকে না। যদি ফুল না থাকে তাহলে কি হয়, পরাগ রেণু এবং স্ত্রী যে ডিম্বাণু এটা উন্মুক্ত অবস্থায় থাকে, এবং যেহেতু উন্মুক্ত অবস্থায় থাকে তার মানে কি ফুল থাকতেছে না। ফুল না থাকলে এটা কি বলা হয়? অপুষ্পক। তার মানে আমরা বুঝতে পারছি যে আর্কিগোনিয়া সম্পর্কে আসলে কি বলা হয়েছে বইয়ে। হ্যাঁ, এখন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যখন প্লান্টটির 4টা যে ধাপ, এই ধাপটা যখন বিশ্লেষণ করে দেখি, তখন দেখি যে সবচেয়ে উন্নত ধাপ হলো আবৃতবীজী। এই আবৃতবীজী উন্নত হওয়ার কারণ হলো এই আবৃতবীজের মধ্যে একটা উদ্ভিদের যত বৈশিষ্ট্য থাকার সকল বৈশিষ্ট্যই আছে। তার মানে কি এই উদ্ভিদটার কি ফুল আছে। যেহেতু ফুল আছে তাহলে আমরা বলতে পারি যে আবৃতবীজী উদ্ভিদকে সপুষ্পক বা কি সপুষ্পক বা সম্পূর্ণ ফুল বিশিষ্ট উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। সো প্লান্টের আরেকটি বৈশিষ্ট্য কি, প্লান্টটি সপুষ্পক হতে পারে। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র আবৃতবীজের ক্ষেত্রে। তাছাড়া অন্য কোনো ধাপে বা অন্য কোনো বিভাগের প্লান্টটির যে আরো 3টা বিভাগ আছে, এই বিভাগে কখনোই মানে ফুল দেখা যায় না। তাই আমরা বলতে পারি প্লান্টটির সবচেয়ে উন্নত আবৃতবীজী যে ধাপটা আছে, এই ধাপেই শুধুমাত্র বা বিভাগটা আছে, এই বিভাগে শুধুমাত্র সপুষ্পক বা ফুল দেখা যায়। শেষ। নাও আরেকটা বৈশিষ্ট্য আমাদের মিস গেছে, সেটা হলো একটা উদ্ভিদ বেসিক্যালি 3টা তন্ত্রের সমন্বয়ে বা টিস্যু তন্ত্র নিয়ে গঠিত। উদ্ভিদ টিস্যু তন্ত্র বা উদ্ভিদ একটা এভাবে লিখলেই হবে যে একটা উদ্ভিদ বেসিক্যালি 3টা টিস্যু তন্ত্র নিয়ে গঠিত। কি কি? একটা হলো আবরণী টিস্যু, একটি হলো গ্রাউন্ড টিস্যু, আরেকটি হলো কি ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, আমি এটা শর্ট করে লিখলাম, এটা হলো গ্রাউন্ড টিস্যু। তাহলে একটা উদ্ভিদের দেহ কয়টা তন্ত্র নিয়ে গঠিত? আবরণী টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র এন্ড ভাস্কুলার টিস্যু তন্ত্র। এই ভাস্কুলার, এখন কথা হলো আবরণীর কাজ কি, গ্রাউন্ড টিস্যুর কাজ কি, ভাস্কুলার টিস্যুর কাজ কি? আবরণীর কাজ বেসিক্যালি একটা গাছের যে আবরণ, অর্থাৎ গাছের যে ছাল, এই ছালটা তৈরি করে বেসিক্যালি এই আবরণী টিস্যু। এন্ড একটা গাছকে কাটলে যে আমরা যে কাঠ দেখতে পাই, এই কাঠটা বেসিক্যালি গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে। এবং একটা উদ্ভিদের কি খাদ্য পরিবহন এবং পানি পরিবহনের জন্য তার নিজস্ব একটা তন্ত্র আছে। এই তন্ত্রটা বেসিক্যালি ভাস্কুলার তন্ত্র। এই ভাস্কুলার তন্ত্রের মাধ্যমে কি করে একটা উদ্ভিদ মাটি থেকে তার প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ উপরে তুলে নেয়, এবং পাতায় উৎপন্ন যে খাদ্য উপাদান, এটা আবার এই ভাস্কুলার তন্ত্রের মাধ্যমে পুরো দেহে ছড়ায় দেয়। সো আমরা বলতেই পারি একটা উদ্ভিদ কয়টা তন্ত্র নিয়ে গঠিত? 3টা। একটা হলো আবরণী, যা উদ্ভিদের গায়ে উদ্ভিদের যে গায়ে আবরণ বা আচ্ছাদন তৈরি করে। গ্রাউন্ড টিস্যু উদ্ভিদের একটা কাঠামো তৈরি করে, এবং ভাস্কুলার টিস্যু কি করে? ভাস্কুলার টিস্যু হলো পরিবহনে হেল্প করে। যেহেতু এই প্লান্টটি বা উদ্ভিদের ক্ষেত্রেই
এত সুন্দর একটা তন্ত্র বিদ্যমান এবং অন্যান্য যে প্রোটিস্টা ফানজাই এসব যে রাজ্যগুলোর ক্ষেত্রে এই ধরনের তন্ত্র বিদ্যমান থাকে না। শুধুমাত্র দেখা যায় যে উদ্ভিদ যেহেতু ওদের তুলনায় তুলনামূলক একটু উন্নত, তাই উদ্ভিদের দেহেই এরকম 3টা তন্ত্র বিশিষ্ট একটা সুন্দর স্ট্রাকচার দেখা যায়। তাই একে বলা হয়েছে যে উদ্ভিদে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। কেন উন্নত? কারণ এখানে 3টা সেপারেট টিস্যুতন্ত্র যুক্ত হয়ে পরস্পরের সাথে সম্মিলিত হয়ে একটা সুন্দর একটা স্ট্রাকচার গঠন করে উদ্ভিদটাকে তার সাধারণ জীবনযাপনে সাহায্য করছে। আশা করি আপনারা প্লান্টটি সম্পর্কে যত বৈশিষ্ট্য আছে পুরোপুরি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারছি। আর প্লান্টটির উদাহরণ মনে রাখবেন যে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সকল উদ্ভিদই প্লান্টই, অর্থাৎ তাহলে প্লান্টের উদাহরণ কি? সকল উদ্ভিদ। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী অ্যানিমেলিয়া পর্বের সম্পর্কে বা অ্যানিমেলিয়া রাজ্যের সম্পর্কে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো।